এটা হলো আমাদের অ্যাসাইনমেন্ট নম্বর 3, যেটা তৃতীয় অধ্যায় থেকে দিছে অর্থের সময় মূল্য। এবং এর আগে তোমাদের অ্যাসাইনমেন্ট নম্বর 1-2 তোমরা অলরেডি জমা দিছো। তো 3 নম্বর থেকে দেখো অর্থের সময় মূল্য, আর এর শিরোনামটা তোমরা জানো, শিরোনাম হলো দ্বিতীয় কলামের, যেটা অ্যাসাইনমেন্টের দ্বিতীয় কলামে আছে, অর্থের সময় মূল্যের ভিত্তিতে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। এটা হলো শিরোনাম হবে। এবং শিক্ষণ ফল হলো তোমরা এই অধ্যায়টা করে বা এই অ্যাসাইনমেন্টটা করে কি কি শিখতে পারবা সেটার শিক্ষণ ফল আছে। আমরা নির্দেশনাগুলো পড়ি। নির্দেশনা হলো আমাদের মূল অঙ্ক, এখান থেকে এই অঙ্কগুলো আমরা সমাধান করতে হবে। প্রথমে লেখা আছে দেখো নির্দেশনার প্রথমে, জনাব আরশাদ ঢাকার বনানীতে একটি অ্যাপার্টমেন্ট ক্রয় করতে চান এবং একটি অ্যাপার্টমেন্ট কোম্পানি তাকে 4টি প্রস্তাব দেয় আর কি। তো যথা মানে এই সে একটা ঢাকার একটা বনানীতে ছিল, বনানী এলাকায় একটা অ্যাপার্টমেন্ট কিনতে চায়। তার জন্য যার কাছ থেকে কিনতে চায় সে 4টা অফার দেয়। তার মধ্যে প্রথম অফার হলো বা প্রথম প্রস্তাব হলো, সেটা হলো এককালীন 80 লক্ষ টাকা পরিশোধ করতে হবে। তাহলে এককালীন যখন আমরা পরিশোধ করি তাহলে কি এটা কি বর্তমান মূল্য নাকি ভবিষ্যৎ মূল্য? আমরা যখন নগদে পরিশোধ করে দিই, ধরো তুমি একটা কোনো জিনিস কিনতে গেলা দোকানে, তখন সেই জিনিসের বিনিময়ে তুমি নগদে পরিশোধ করে দিলা, তাহলে সেটা হলো বর্তমান মূল্য। আর যদি তুমি সেটা বাকিতে নাও, ধরো আজকে তুমি একটা জিনিস নিলা তার দোকানদার থেকে, মুদি দোকান থেকে একটা জিনিস নিলা, নেওয়ার পরে তুমি 1 মাস পরে তাকে দিবা, তো 1 মাস পরে দিলে সেটা হলো তোমার ভবিষ্যৎ মূল্য হবে। আর যদি নগদে পরিশোধ করে দেওয়া হয়, যত পণ্যদ্রব্য ক্রয় করা হোক না কেন, সেগুলো যদি নগদে সরাসরি পরিশোধ করে দেওয়া হয়, সকল নগদ হলো আমার বর্তমান মূল্য হিসেবে বিবেচনা করা হয়। তাহলে এই প্রথম প্রস্তাবে সেটা কি এককালীন 80 লক্ষ টাকা আমাদের পরিশোধ করতে হবে, সেটা হলো বর্তমান মূল্য দিয়ে। আর দ্বিতীয় প্রস্তাবে সেটা কি আগামী 4 বছর যথাক্রমে 35 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা এবং 20 লক্ষ টাকা পরিশোধ করতে হবে। এটা হলো আমাদের ভবিষ্যতের কথা বলছে, মানে ভবিষ্যৎ মূল্য আগামী 4 বছর। যদি আমি এখন ধরো ফ্ল্যাটটা কিনি 2021 সালে, ফ্ল্যাটটা ক্রয় করি, তাহলে 2022 সালের প্রথমে 22 সালে আমাকে 35,000, তারপরে 23 সালে 30,000, 24 সালে 20 লক্ষ, আর 25 সালে 20 লক্ষ টাকা, এভাবে করে ভবিষ্যতে পরিশোধ করতে হবে আমাদের। এটা হলো ভবিষ্যতের মূল্য দিয়ে আছে। আর আমাদের কি নির্ণয় করতে হবে সেটা পরবর্তীতে দেখব আমরা। আর প্রস্তাব 3 নম্বরে আছে কি আগামী 5 বছর প্রতি বছর শুরুতে আমাদের 22 লক্ষ টাকা পরিশোধ করতে হবে। দেখো এটা হলো আমাদের, যদি প্রতি বছর, প্রত্যেক বছর অথবা বছর বছর এই কথাগুলো যদি উল্লেখ থাকে, তখন আমরা জানি যে এটা কিসের অঙ্ক হবে, অ্যানুইটির অঙ্ক হবে। এখন অ্যানুইটির অঙ্ক 2 প্রকার, একটা হলো আমাদের অগ্রিম অ্যানুইটি, আর একটা হলো সাধারণ অ্যানুইটি। সাধারণ অ্যানুইটিটা কি, যেটা যদি বছরের শেষে পরিশোধ অথবা গ্রহণ করা হয় তাহলে সেটা সাধারণ অ্যানুইটি। আর বছরের শুরুতে অথবা গ্রহণ অথবা প্রদান করা হয় তাহলে সেটা হলো আমাদের অগ্রিম অ্যানুইটি। তাহলে 3 নম্বর প্রস্তাবটা আমাদের অ্যানুইটির মধ্যে কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? অগ্রিম অ্যানুইটির মধ্যে পড়ে, যেটা আগামী 5 বছর ধরে আমাদের বছরের শুরুতে কত লক্ষ, 22 লক্ষ টাকা করে পরিশোধ করতে হবে। এটাও আমাদের ভবিষ্যৎ মূল্য দিয়ে আছে। এর হলো আমাদের হলো অ্যানুইটির মূল্য দিয়ে আছে, বা এর মূল্য দিয়ে আছে 22 লক্ষ টাকা। তারপরে প্রস্তাব 4 নম্বর দিয়ে আছে আগামী 5 বছর প্রতি বছর শেষে 25 লক্ষ টাকা পরিশোধ করতে হবে। যেটা বললাম যে প্রত্যেক বছর, প্রতি বছর এগুলো যদি উল্লেখ থাকে তাহলে সেগুলো হলো অ্যানুইটির অঙ্ক হয়। এবার এই অ্যানুইটির অঙ্ক হলে আমাদের যে টাকাটা দিয়ে আছে 25 লক্ষ টাকা আছে, এটা হলো এর মান দিয়ে আছে, যে প্রতি বছর বছর যে টাকাটা জমা দেওয়া হবে, বা কিস্তির পরিমাণ যদি উল্লেখ থাকে, বা কিস্তির পরিমাণ যেটা আছে সেটা হলো আমাদের অ্যানুইটির পরিমাণ বা এর মূল্য থাকে। আর অ্যানুইটি আমরা এর আগেও বলছি 2 প্রকার, এটা হলো সাধারণ অ্যানুইটি আর এটা হলো অগ্রিম অ্যানুইটি। সাধারণ অ্যানুইটি হলো বছরের শেষে গ্রহণ বা প্রদান করাকে বোঝায়। তাহলে এই 4 নম্বর প্রস্তাবে আমাদের বছর শেষে 25 লক্ষ টাকা পরিশোধ করতে হবে, এটা হলো আমাদের সাধারণ অ্যানুইটি। এবং তারপরে এই 4টা প্রস্তাব শেষ। তারপরে জনাব আরশাদের প্রত্যাশিত আয়ের হার 10%, মানে এই যে 1, 2, 3, 4 4টা প্রস্তাবের প্রত্যেকটারই আমাদের প্রত্যাশিত আয়ের হার 10%। এবং জনাব আরশাদের বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, মানে বিনিয়োগ সিদ্ধান্ত যখন গ্রহণ করবে তখন কি কি বিষয়গুলো বিবেচনা করতে হবে গ্রহণের ক্ষেত্রে? প্রথম
অর্থের সময় মূল্য ধারণা ব্যাখ্যা করতে হবে। তারপরে অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে। অর্থের মিশ্র নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। তারপরে অ্যানুইটি বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। এইখানে আমাদের নির্দেশনাগুলো ক নম্বরে আমরা দেখি কি লেখা আছে। ক নম্বরে লেখা আছে অর্থের সময় মূল্যের ধারণা। প্রথমে হলো এই অর্থের সময় মূল্যের ধারণা কি, যে তোমরা একটা সংজ্ঞা দিলা, সংজ্ঞা দিয়ে তার সাথে একটা উদাহরণ দিলা এবং এর বৈশিষ্ট্যগুলো কী 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 কারণে আমাদের অর্থের সময় মূল্যটা উপযোগী বা প্রয়োজন, বা অর্থের সময় মূল্যে কী প্রয়োজন বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো উল্লেখ করে একটা সুন্দর করে সংজ্ঞা দিয়ে একটা উদাহরণ দিয়ে দিলা, তাহলে তোমাদের ভালো হবে। দেখো তোমাদের এটা কিভাবে লিখতে বসে, যদি তুমি 4 নম্বরে দেখো, 4 নম্বর কীভাবে পাবো, অর্থের সময় মূল্যের ধারণা ব্যাখ্যা করবা এবং এর সাথে উদাহরণ সহ ব্যাখ্যা করলে তুমি 4 মার্ক পাবা। অবশ্যই একটা উদাহরণ দিবা, উদাহরণ দেওয়ার পরে তুমি 4 মার্ক পাবা। আবার খ নম্বরে দেখো কি লিখছে, যে প্রথম প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে। এখন দেখো প্রথম প্রস্তাবে একটা সমস্যা আছে, যেটা হলো তোমাদের সময়টা দেয়া নেই। অর্থে সময় যদি নেওয়া না থাকে তখন আমাকে ধরে নিতে হবে। ধরে নেওয়ার ক্ষেত্রে আমরা করতে পারবো, হয় 1 বছর ধরে নিতে পারবো, অথবা ধরে নেওয়ার ক্ষেত্রে আমরা যেহেতু এখানে দ্বিতীয় প্রস্তাবে 4 বছর আছে, 4 বছরেও আমি ধরতে পারবো। আবার আগামী তৃতীয় প্রস্তাবে 5 বছর আছে, এটা আমরা 5 বছরে ধরতে পারবো। তবে আমরা সাধারণত সবাই একই করার জন্য, বা আমাদের সবার যেন এই কলেজের সবার জন্য একই থাকে, সেজন্য আমরা 1 বছর ধরে অঙ্ক করব। তবে এটা 4 বছর 5 বছর ধরলেও কোনো ভুল হবে না, ঠিক আছে। তারপরে আমাদের গ নম্বরে আছে কি, আমাদের দ্বিতীয় প্রস্তাবের বর্তমান মূল্য নির্ণয় করো। গ নম্বরে যেটা আছে, এই যা ভবিষ্যৎ মূল্য দিয়ে আছে, যে 35 টাকা। 4 বছর 5 বছর ধরলে একটা পার্থক্য আসবে না? পার্থক্য আসবে তো অবশ্যই, কিন্তু এখানে তো যেহেতু কোনো নির্দিষ্ট বছর দেওয়া নেই, কোনো বছর দেওয়া না, আর আমার তুলনা করতে কিন্তু ভবিষ্যৎ মূল্যের সাথে করতে বলে নাই, আমার তুলনা করতে বলছে বর্তমান মূল্যের সাথে। যখন দেখো এখানে সবগুলো বর্তমান, সেই ক্ষেত্রে আমার বর্তমান মূল্য এখানে 80 লক্ষ থাকবে, এই ক্ষেত্রে আমার কোনো চেঞ্জ হবে না বর্তমান মূল্যে, কিন্তু ভবিষ্যৎ মূল্যে চেঞ্জ হবে যদি আমরা। আর যেহেতু এখানে যে নির্দিষ্ট করে যদি বলা থাকতো যে আমার 10 বছর ধরতে হবে, 3 বছর ধরতে হবে, 5 বছর ধরতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমি সেই 5 বছর ধরেই অঙ্ক করতাম। যেহেতু আমার কিছু বলা নেই, তাহলে সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি 1 বছরও ধরতে পারি। দ্বিতীয় প্রস্তাবে 4 বছর আছে, আমরা 4 বছরও ধরতে পারি, 5 বছরও ধরতে পারি। তবে সবাইকে আমি বলবো যে 1 বছর ধরেই অঙ্ক করবা, কারণ সবার যেন একই থাকে, কারণ একটা কলেজে যেন সবার জন্য ভিন্ন রকম না হয়। তারপর আমি অঙ্কগুলো করে দেব, দেখো করে দেবো। তো দ্বিতীয় প্রস্তাবে যেটা আছে ভবিষ্যৎ মূল্য, এর বর্তমান মূল্য নির্ণয় করব। তারপরে তৃতীয় প্রস্তাবে বর্তমান মূল্য নির্ণয় করতে হবে, এবং চতুর্থতেও তৃতীয় প্রস্তাবে ঘ নম্বরে তৃতীয় প্রস্তাবের আমাদের বর্তমান মূল্য নির্ণয় করব। তারপর নম্বরে চতুর্থ প্রস্তাবের বর্তমান মূল্য নির্ণয় করে, এবং নম্বরে উত্তম বিনিয়োগ সিদ্ধান্ত নির্ণয় করো। এখন দেখো আমরা উত্তম বিনিয়োগ সিদ্ধান্ত কিভাবে নির্ণয় করব, যেটা হলো আমরা এই যে সকল তোমরা জানো যে বিনিয়োগ সিদ্ধান্ত যখন গ্রহণ করব আমরা, সেই ক্ষেত্রে আমাদের প্রতিটা প্রস্তাবের একই মূল্য নির্ণয় করতে হবে, কারণ কোনোটার ভবিষ্যৎ মূল্য কোনোটার বর্তমান মূল্য হলে কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারবো না, বা উত্তম বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারবো না। সেই ক্ষেত্রে যে 4টা প্রস্তাব আছে, সেই 4টা প্রস্তাবের হয় আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করে সিদ্ধান্ত গ্রহণ করব, অথবা কি দিয়ে আছে আমাদের যেহেতু বর্তমান মূল্য নির্ণয় করতে বসে, তাই আমরা বর্তমান মূল্য নির্ণয় করে সেইভাবে আমরা উত্তম প্রস্তাব গ্রহণের সিদ্ধান্ত দিব। তো যে কোনো প্রস্তাব, মানে শুধু এই অঙ্কের জন্য না, তোমাদের বইতে যে তত অঙ্ক আছে তত অঙ্কের ক্ষেত্রেই তোমরা দেখবে যে যখন আমাদের সিদ্ধান্ত গ্রহণের কথা বলবে, তখন অবশ্যই 2টা প্রস্তাব থাকলে 2টা প্রস্তাবের একই মূল্য নির্ণয় করবা। যদি বর্তমান মূল্য নির্ণয় করতে বলবে, তাহলে তোমরা 2টা প্রস্তাবেরই বর্তমান মূল্যের সাথে তুলনা করবা। আবার যদি ভবিষ্যৎ মূল্য থাকে, তাহলে ভবিষ্যৎ মূল্যের সাথে তুলনা করবা। তো এরকম যেন না হয় যে একটা প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য এবং অন্য আরেকটা প্রস্তাবের বর্তমান মূল্য, এইভাবে কিন্তু তুলনা করা চলবে না, বা এইভাবে তুলনা করা হয় না। তো দেখো প্রথম যে অঙ্কটা আমাদের দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা তৃতীয় অ্যাসাইনমেন্টে তোমাদের প্রথম প্রস্তাবের কিছু সংশোধনী দিছে, একটা সংশোধনী দিছে যেটা সময় ছিল না, সেই সময়টা
দিয়ে দিছে 5 বছর সময় দিয়ে দিছে। তো সেইটা অনুযায়ী আমাদের অঙ্ক করতে হবে এখন, আগের অনুযায়ী এখন অঙ্ক করা যাবে না। তো সেটা করলে আমাদের কি উত্তর আসে দেখো, যেটা প্রথমে আমরা লিখে নিই। প্রথম প্রস্তাবে ভবিষ্যৎ মূল্য নির্ণয়। এখানে আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলো লিখি। দেওয়া আছে বর্তমান মূল্য সমান সমান পিভি দেওয়া আছে 80 লক্ষ টাকা। এরপরে সুদের হার দেওয়া আছে আমাদের আয় সমান সমান দেওয়া আছে 10% বা 0.10, এবং সময় দেওয়া আছে আমাদের, যেটা আগের অঙ্কে আগে অ্যাসাইনমেন্টে দেওয়া ছিল না, এটা সংশোধনে আমাদের সময় n সমান সমান দিছে 5 বছর। এখন এই সময় আমরা এই অনুযায়ী, আগে আমরা ধরি দিয়ে করছিলাম, এখন আর সেটা দিয়ে করা লাগবে না। তো এখন আমরা জানি সূত্র বসায় অঙ্ক করে ফেলব। আমরা জানি ভবিষ্যৎ মূল্য FV সমান সমান PV ইন্টু 1 প্লাস I টু দি পাওয়ার n, এবং যে মানগুলো আছে আমরা সেগুলো বসাই। PV আমাদের 80 লক্ষ টাকা আছে, 80 লক্ষ টাকা 1 প্লাস আয়ের মান আছে আমাদের 10 বা 10%, আর n এর মান হবে আমাদের 5 বছর। তো এটা অনুযায়ী আমাদের করলে কি হবে দেখো, 1.1 টু দি পাওয়ার 5 দিলে আমাদের হয় 80 লক্ষ টাকা ইন্টু 1.6105 এবং এর সাথে 80 লক্ষ গুণ দিলে আমাদের হয় 1,28,84,080 টাকা। তো এটাই হলো আমাদের প্রথম প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য। তাহলে প্রথম প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য হলো 1,28,84,080 টাকা। ওকে, এইভাবে তোমরা সংশোধনীর মাধ্যমে অঙ্কটা করে ফেলবা, যে তোমরা এই যে এখন নতুন করে যে 1 নম্বর প্রস্তাবটা আছে এটা অঙ্কটা এইভাবে করবা। আগের নিয়মে করলে সেটা ভুল হবে। এখন যেহেতু সংশোধনী দিছে, এই সংশোধনী অনুযায়ী তোমরা এই অ্যান্সারটা আসবে, এই অ্যান্সারটা তোমরা করবা। এর দিলে আশা করি সমস্যা হবে না, ঠিক আছে। ঠিক আছে। ভবিষ্যৎ মূল্য নির্ণয়। ভবিষ্যৎ মূল্য আমাদের কি দিয়ে আছে, FV1 সমান সমান দিয়ে আছে কত, 35,000 টাকা। FV2 সমান সমান দিয়ে আছে আমাদের 30 লক্ষ টাকা। FV3 সমান সমান দিয়ে আছে 20 লক্ষ টাকা। FV4 দিয়ে আছে আমাদের 20 লক্ষ টাকা। আর দিয়ে আছে কি, সুদের হার। সুদের হার আয় সমান সমান আমাদের দেওয়া আছে কত, 10% বা 0.10, আর সময় দিয়ে আছে আমাদের এখানে, সময় n সমান সমান কত দিয়ে আছে, 4 বছর। এ হলো এটা। আর এবার আমরা জানি কি, আমরা জানি মিশ্র নগদ প্রবাহের বর্তমান মূল্য। নগদ প্রবাহের বর্তমান মূল্য PV সমান সমান কি, FV1 1 প্লাস I টু দি পাওয়ার 1, FV2 1 প্লাস I টু দি পাওয়ার 2, প্লাস FV3 1 প্লাস I টু দি পাওয়ার 3,
প্লাস FV 4 1 প্লাস I টু দি পাওয়ার 4। তো এখানে আমাদের হবে প্রথমে 35 লক্ষ আর 1 যোগ 0.10 আর পাওয়ার হবে 1 প্রথম বছরে, যেহেতু প্রথম বছর হবে। তারপরে 30 লক্ষ ভাগ 1 প্লাস 0.10 পাওয়ার হবে 2 প্লাস 20 লক্ষ 1 প্লাস 0.10 এবং 3 এবং তারপরে 20 লক্ষ 1 প্লাস 0.10 4। এটা আমাদের মানটা বসায় নিলাম। তোমাদের সময়টা শেষ হয়ে গেলে আর তোমরা সবাই আবার জয়েন করবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এটা সমাধান করলে আমাদের কত আসে মান? 31,818.182 যোগ তারপরটা 24,79,338.843 যোগ 15,02,629.602 যোগ 13,63,0226.911। এত টাকা আমাদের এটা সমাধান করলে হবে, যেটা আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ এটা করলে যে এমন 35 লক্ষ ভাগ 1.1। এটা তোমরা আশা করি পারবা যে সমাধান করতে, বা তোমরা যেভাবে আছে এভাবে বসা দিতে পারো। তো এখানে করে আমাদের যোগ কত হবে? 85,29,801। আমরা দশমিক রাখলাম না, যেটা আমাদের দশমিক আসবে সেটা আমাদের একবারে টাকা। এখানে লিখবা প্রায়, যেহেতু দশমিক আমরা নিয়ে নেই তাই সমস্ত টাকাটা এটা হলো প্রায়, মানে এত টাকা। তারপরে এখানে লিখবা যে দ্বিতীয় প্রস্তাবের দ্বিতীয় প্রস্তাবের বর্তমান মূল্য হলো 85,29,814 টাকা। ওকে, হয়েছে সবার? এরপর আমরা তৃতীয় প্রস্তাবে চলে যাচ্ছি। দেখো, তৃতীয় প্রস্তাবের বর্তমান মূল্য নির্ণয়। তৃতীয় প্রস্তাবের আমাদের বর্তমান মূল্য নির্ণয় করবো। তাই প্রথমে এখানে কি কি দেওয়া আছে, এটা আমাদের কি অ্যানুইটির অঙ্ক হবে। দেওয়া আছে অ্যানুইটি এ সমান কত আমাদের? 22 লক্ষ টাকা। এরপরে দিয়ে আছে কি সময় দিয়ে আছে আমাদের, সময় n সমান আমাদের 5 বছর দিয়ে আছে, এবং সুদের হার দিয়ে আছে আয় সমান কত দিয়ে আছে আমাদের? 10% বা 0.1। এই কটা ইনফরমেশন আমাদের দেওয়া আছে। তাই আমরা এবার বলছে কি আমাদের বছরের শুরুতে আমাদের জমা দিতে হবে, বা বছরের শুরুতে আমাদের এই বর্তমান মূল্যটা প্রত্যেক জমা দিলে তাহলে কত টাকা হবে। তাহলে আমরা জানি অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্য সমান কি আমরা পিভি এ সমান আমরা জানি এ ইন্টু
টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 এবং 1 প্লাস আই। দেখো এই জিনিসটা একটা ভালো করে খেয়াল করবা। আমি দেখো লিখছি যেগুলো যেভাবে লিখছি, এটা তোমরা অনেক সময় এটাও কিন্তু অনেক সময় ভুল হয়, যেটা হলো এই সমান সমানের এইখানে এই যেই মাঝের ডাকটা যাবে এই মাঝেরটাকে এই সমান সমানের সাথে থাকবে। তোমরা অনেক সময় লেখো যে উপরে চলে যায়, নিচে চলে যায়, কারণ হলো ভাগ হবে এই উপরের অংশের সাথে নিচের অংশে শুধুমাত্র আইটাই থাকবে, আর এই দাগটা একদম সমান সমানের মাঝ বরাবর থাকবে। এবং সেই ক্ষেত্রে উপরেরটার ক্ষেত্রেও একই, যে 1-এর মাইনাস যেখানে দিবা সেই মাইনাস বরাবর আমার এইটা ভাগ চিহ্ন থাকবে বা এই দাগটা থাকবে, তারপর 1 ভাগ 1 প্লাস আই n দিবা। আর এটা লেখার ক্ষেত্রেও আমাদের এইটা মাঝ বরাবর 1 প্লাস আই তার সাথে দিবা, এইভাবে লিখবা। তাহলে আশা করি কোনো নাম্বার কাটা যাবে না। তাহলে এর মান আমাদের কত আছে? এর মান আছে 22 লক্ষ টাকা। তাহলে এখানে মাঝ বরাবর একটা, আর আয়ের মান 0.10। তাহলে 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস 0.10 টু দি পাওয়ার কত? পাওয়ার হবে কত আমাদের? 5 বছর। এবং এখানে 1 প্লাস 0.10। এরপরে এটা আমাদের সমাধান করলে হয় 22 লক্ষ। যেহেতু তোমরা একটু অ্যাসাইনমেন্ট করছো, এটা একটু ডিটেলসে করবা, সংক্ষেপে মেরে দিয়ে দিবে, সংক্ষেপে যেন এত সংক্ষেপে না করো, যেন ডিটেলসে করবা। যে আমাদের এখানে 1 মাইনাস নিচেরটুকু প্রথমে করবা, এই যে প্রথমে যে নিচেরটুকু আছে এটুকু করবা, এটা ভাঙালে 1.6105 থাকে, এবং ভাগ হবে কত দ্বারা আমাদের? 0.10। এখানে 1.1। তারপরে 22 লক্ষ ইকুয়াল টু, এটা সমাধান করলে হবে আমাদের 1 মাইনাস 0.620092। আমরা একটু দশমিকের বেশি করে রাখছি যেন অ্যাকুরেট অ্যান্সারটা আমাদের আসে, বা অ্যাকুরেটের অ্যান্সারের কাছাকাছি আসে, সেজন্য আমরা দশমিকের একটু বেশি করে রাখতেছি, 1.1। এরপরে আমাদের 22 লক্ষ ইন্টু 0.379078 ভাগ হলো 0.10, 1.1। এরপরে ধরো 22 লক্ষের সাথে স্যার একটা কোশ্চেন করব। কোশ্চেন করবা? করো। আচ্ছা স্যার, আপনি তো দেখি স্যার দশমিকের ওগুলা ক্যালকুলেটর ছাড়া। দেখো, চতুর্থ প্রস্তাবের বর্তমান মূল্য নির্ণয়। এখানে দেওয়া আছে অ্যানুইটি সমান সমান কত আমাদের? এ সমান সমান দিয়ে আছে 25 লক্ষ টাকা। এরপরে আমাদের সময় দিয়ে আছে কত? সময় n সমান সমান 5 বছর, আর দিয়ে আছে কি সুদের হার আয় সমান সমান দিয়ে আছে আমাদের 10% বা 0.10। তো এখান থেকে আমরা জানি সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য পিভি এ সমান সমান কি? আমাদের সূত্র একই, এখানে আই ইন্টু 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস আই টু দি পাওয়ার n। এ হলো আমাদের সূত্র। যেহেতু এটা অগ্রিম অ্যানুইটি না, তাই 1 প্লাস আই দ্বারা গুণ হবে না। অগ্রিম অ্যানুইটির ক্ষেত্রে 1 প্লাস আই দ্বারা গুণ হয় আমাদের, সেটা তো তোমরা জানো, সবাই এতদিন ধরে করছো।
25 লক্ষ হলো আমাদের এর মান দিয়ে আছে, এবং 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস 0.10 টু দি পাওয়ার কয় বছর, 5 বছর, 0.10। এটা করলেও এটা কিন্তু আমরা আগের বার করছি, কারণ এই জিনিসটার কোনো ভিন্নতা আসে নাই, শুধুমাত্র অ্যানুইটির আমার পরিবর্তন হয়েছে, কিন্তু ওইটার আমার কোনো পরিবর্তন হয় নাই। তো ওইটা অনুযায়ী আমরা এখানে লিখে দিতে পারি যে আমাদের প্রথমে যে ইয়েটা ওটা চেঞ্জ করলে আমাদের কত হবে, 1 মাইনাস 1 ভাগ 1.61051 এটা থাকে, এবং ভাগ হবে কত দ্বারা, 0.10 দ্বারা। তারপরে 25 লক্ষ একে আমরা গুণ দেব 0.379079 হয়তো 0.10 তারা ভাগ দিলে আমাদের 25 লক্ষ ইন্টু 3.790787 আসলে এরপর আসবে 94,76,967 টাকা প্রায়। এই টাকাটা আমাদের আসবে। দেখো আমরা দেখি এই অঙ্কটা আবার ঠিক আছে কিনা, কারণ একবার প্লে 1.1 টু দি পাওয়ার 5 দিলে টু দি পাওয়ার 5 দিলে 1.61051 আসে। তারপর 1 ভাগ অ্যান্সার, তারপরে 1 মাইনাস অ্যান্সার দিলে আমাদের দেখো 3.7907 আসে। তারপরে একে ভাগ দেব 0.1 দ্বারা, দিলে 3.790768 আসে, এবং এর সাথে 25 লক্ষ গুণ দিলে আমাদের 94,76,966.9 আসে। তা আমরা 67 বানাই দিচ্ছি। তারপরে এটা আমাদের তাহলে কি চতুর্থ প্রস্তাবের বর্তমান মূল্য হবে কত আমাদের, 94,76,967 টাকা। সবার হয়েছে এই পর্যন্ত? জি স্যার। এই বর্তমান মূল্য থেকে যেই আছে আমাদের 4টা প্রস্তাব আছে। প্রথম প্রস্তাবের বর্তমান মূল্য আসছে আমাদের কত টাকা, 80 লক্ষ টাকা বর্তমান মূল্য, এটা দেওয়া আছে। দ্বিতীয় প্রস্তাবের বর্তমান মূল্য আছে 85 লক্ষ টাকা। তৃতীয় প্রস্তাবের আছে 91,73,704 টাকা, এবং চতুর্থ প্রস্তাবের বর্তমান মূল্য আছে 94,76,967 টাকা। এখন তোমাদের সবসময় একটা কথা বলে থাকি, যেটা হলো বর্তমান মূল্যের ক্ষেত্রে যখন তোমরা পরিশোধ করবা, এখন এইখানে কিন্তু আমরা একটা ফ্ল্যাট ক্রয় করব। ফ্ল্যাট ক্রয়ের ফলে আমাদেরকে টাকা পরিশোধ করতে হবে। তো তখন তুমি চিন্তা করবা তোমার লাভ কোনটা হবে। পরিশোধের ক্ষেত্রে সবসময় মনে রাখবা যে আমি যত টাকা কম পরিশোধ করব সেটাই আমার জন্য লাভ হবে। আর যখন আমার ইনকাম হবে বা আয় হবে, আয় হওয়ার ক্ষেত্রে যখন আমার সবচেয়ে বেশি লাভ হবে বা যেখানে আমার সবচেয়ে বেশি লাভ হবে সেটাই আমি গ্রহণ করব। বুঝতে পারছো? এই দুইটা কনসেপ্টটা ভালো করে মনে রাখবা, যে আমাদের যখন পরিশোধ করব, পরিশোধের ক্ষেত্রে মানে কি, পরিশোধ করতে হলে আমার কাছ থেকে চলে যাবে, বা আমার কাছ থেকে অথবা আমার কোম্পানি থেকে টাকাটা চলে যাবে। সেই ক্ষেত্রে চলে যাওয়ার ক্ষেত্রে আমি যত কম টাকা দেব, সেই ক্ষেত্রে বা যত কম পরিশোধ করতে হবে, সেটাই আমার কোম্পানির জন্য অথবা আমার জন্য সেটা লাভজনক হবে। আরেকটা জিনিস, আর যখন আমরা পাবো বা আয় হবে আমাদের, আয়ের ক্ষেত্রে কি হবে, যখন আমরা যত বেশি আয় হবে বা যেই প্রতিষ্ঠান থেকে যেই প্রকল্প থেকে যত বেশি আয় হবে সেটা আমার জন্য লাভ হবে। যেহেতু আমরা এখানে একটা ফ্ল্যাট ক্রয় করব, তো ফ্ল্যাট ক্রয়ের ফেলে আমাদের কি টাকা পরিশোধ করতে হবে। এখন পরিশোধের ক্ষেত্রে দেখো বর্তমান মূল্য যখন নির্ণয় করতে বললো, এই বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রে আমাদের দেখো যেই টাকা সবচেয়ে কম হবে সেই টাকা আমাদের জন্য লাভজনক হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের প্রথম প্রস্তাবে আছে কত,
আমাদের প্রথম প্রস্তাবে আছে ৮০ লক্ষ টাকা, যে বর্তমান মূল্য আছে ৮০ লক্ষ টাকা। দেখো প্রথম প্রস্তাবের বর্তমান মূল্য ৮০ লক্ষ টাকা। দ্বিতীয় প্রস্তাবের আমাদের কত লক্ষ? ৮৫, তৃতীয় পক্ষের ৯১ আর চতুর্থ প্রস্তাব ৯৪। তাহলে আমরা কোনটা গ্রহণযোগ্য হবে? আমাদের সবচেয়ে উত্তম কোনটা হবে? কোন প্রস্তাবটা গ্রহণ করা? প্রথম প্রস্তাব। প্রথম প্রস্তাবটা গ্রহণ করা আমাদের জন্য ভালো হবে। তাহলে দেখো আমরা আগে উপরোক্ত 4টা প্রস্তাবের কি কি আছে সেগুলো আগে লিখে নিই। দেখো উক্ত 4টি প্রস্তাবের বর্তমান মূল্য যথাক্রমে আমাদের প্রথম প্রস্তাবের বর্তমান মূল্য কত? মূল্য ৮০ লক্ষ টাকা। এরপর দ্বিতীয় প্রস্তাবের বর্তমান মূল্য হলো আমাদের ৮৫,২৯,৮১৪ টাকা। তৃতীয় প্রস্তাবের বর্তমান মূল্য ৯১,৭৩,৭০৪ টাকা এবং চতুর্থ প্রস্তাবের বর্তমান মূল্য কত? ৯৪,৭৬,৯৬৭ টাকা। এগুলো হলো আমাদের এটা। তাহলে এই 4টা প্রস্তাব থেকে কোনটা আমাদের গ্রহণ করা উচিত হবে? যে 4টি প্রস্তাবের মধ্যে জনাব আরশাদের প্রথম প্রস্তাবটি গ্রহণ করা উচিত হবে। কারণ কি আমাদের? কারণ প্রথম প্রস্তাবটি বর্তমান মূল্য অন্যান্য প্রস্তাব থেকে কম। সুতরাং প্রথম প্রস্তাবটি তার জন্য লাভজনক। আর অন্যান্য প্রস্তাবটা কেন লাভজনক নয় বা কী জন্য নয় সেটাও আমরা উল্লেখ করে দেব। দেখো আমাদের ইয়াতে লেখা আছে বা নির্দেশনায় লেখা আছে কী কারণে করব, মানে কী কারণে কোন প্রস্তাবটা গ্রহণ করব এবং অন্যান্য প্রস্তাব কেন বর্জন করব তার কারণও লিখতে বলছে। তাহলে সেগুলোর কারণও আমরা লিখে দেব। দেখো এখানে দ্বিতীয় ও চতুর্থ প্রস্তাবের বর্তমান মূল্য প্রথম প্রস্তাবের তুলনায় বেশি। সুতরাং দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ
প্রস্তাব বর্জন করা উচিত হবে। বুঝতে পারলা? এই খুব সিদ্ধান্তটা তোমরা সুন্দর করে গুছায় নিজেদের মতো করে লিখবা সুন্দর করে। এই কত প্রস্তাব, কত টাকা আসলো, বর্তমান মূল্য, এবং কোনটা আমরা গ্রহণ করব, কোনটা গ্রহণ করা উচিত হবে তার কারণটা লিখবা, এবং কোনগুলা আমার বর্জন করব এবং সেটার কারণটা তোমরা লিখবা। লিখলে এইভাবে করবে, আশা করি তোমাদের অ্যাসাইনমেন্ট ফুলফিল হবে। আশা করি তোমরা সবাই ভালো নাম্বার গেইন করবে। বুঝতে পারছো? এবার কারো যদি কোনো কোশ্চেন থাকে